বেশ চাঞ্চল্যকর একটা চিঠি ফাঁস হয়েছে। সেই চিঠিটা ফাঁস করেছেন। সেই চিঠিতে দেখা যাচ্ছে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি লিখেছেন। মাথায় ঢুকছে না, মাথাটা গোলমাল করছে। মাথাটা গোলমাল করছে এই কারণেই এই ধরনের চিঠি পৃথিবীর ইতিহাসে প্রথম কিনা সেটাও একটু বিবেচ্য ব্যাপার হতে পারে। চলুন চিঠিটা একটু জেনে দেখি, পড়ে দেখি, তাহলে বুঝতে পারবো প্রকৃত ঘটনাটা কি। স্যালুট বাংলাদেশকে, আমি স্যালুট জানালাম। আসলে এমন খবরগুলাই তো আমরা চাই। প্যাট্রিয়টিজম একটা কাজ করছে যে কোন ভাষায় যে ধন্যবাদ দিবার প্রথমবারের মতন একটা কঠিন সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বাংলাদেশের। গত 53 বছর যাবৎ এই সিদ্ধান্তটা কোনো সরকার বাস্তবায়ন করেনি। একটা চমৎকার সুখবর আছে দর্শক, আমাদের অনেকেই আপনারা হতাশ হয়েছিলেন, অনেকে ক্ষুব্ধ হয়েছিলেন, ইউনূসের বিরুদ্ধেও আমরা অনেকে ক্ষুব্ধ হয়েছিলাম। হঠাৎ করে বাংলাদেশে দুইটি ইতিহাস সৃষ্টিকারী যুগান্তকারী ঘটনা ঘটে গেল, যে দুইটি ঘটনার উপর ভিত্তি করেই এটা তাৎপর্যপূর্ণ মাইল ফলক, এবং এটা এই সময় ঘটবে যেই সময়ে দুইটি ঘটনা এটা আল্লাহর রহমতের মতো। জামাত ইসলাম আগামী নির্বাচনকে সামনে রেখে এমন কৌশল নির্ধারণ করেছে যে কৌশলের কারণে বিএনপি অটোমেটিক্যালি রেসের বাইরে চলে যাচ্ছে। জাস্ট তাদের ঠুনকো একটা কৌশলের মাধ্যমে তারা বিএনপিকে উপকার করে দিচ্ছে। কি সেই কৌশল? এটার জন্য অবভিয়াসলি এই সরকার ধন্যবাদ পাওয়ার যোগ্য, কারণ আমরা শুনছিলাম যেটা একটা রেকর্ড হয়ে রইল। তাহলে এই অন্তর্বর্তী সরকার একটা কিছু দেখাইতে পারছে, খালি তো আপনারা বদনামি করেন, কিন্তু শুনান তো কেউ করেন না রে ভাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আগে যখন যুদ্ধ হইতো এক রাজ্যের সাথে আরেক রাজ্যের, এক দেশের সাথে আরেক দেশের, যখন রাজা তার সৈন্য সামন্ত লইয়া সেনাপতি নিয়া সমস্ত পারিষদ নিয়ে যুদ্ধে চলে যেতেন, তখন কি তার রাজ্য অরক্ষিত থাকতো? না, তার রাজ্য কি তখন কলাপস হয়ে যেত? তার রাজ্যে কি সমস্ত কার্যকলাপ বন্ধ হয়ে যেত? না, হইতো না। এটাই নিয়ম। রাজা যদি তার পারিষদ নিয়ে রাজ্যের বাইরে চলে যায় তখন তার রাজ্য বৈশা থাকে না, রাজ্য তার নিজস্ব গতিতে চলে। আমাদের দেশের বেশ কিছু ইউটিউবার বেশ কিছুদিন যাবৎ বলতে শুনছি যে এই যে ইউনূস সাহেব এতগুলো পারিষদ দিয়ে এতগুলো উপদেষ্টাকে নিয়ে চলে গেল আমেরিকাতে, এখন দেশ কেমনে চলবে? উনাদের বড় চিন্তা, দেশ কেমনে চলবে, মানে উনারা দেশ চালাবে আর কি। আসলে কি হলো দেখেন, এই যে দুর্গাপূজা গেল, সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান, কত সুন্দরভাবে হয়ে গেছে। 3 দিন চলে গেছে, আর একদিন আছে পূজার মাত্র না, কত সুন্দরভাবে। একটা গন্ডগোল আপনারা শুনছেন বাংলাদেশের কোনো প্রান্তে? কোনো প্রতিভা ভাঙচুর হয়েছে, কোথাও কোনো আন্দোলন হয়েছে, কোথাও কোনো চাঁদাবাজি হয়েছে, কোথাও কোনো ধর্ষণ হয়েছে, কোথাও কোনো মারামারি হয়েছে, কোথাও কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তার মানে রাজা নাই, রাজার অনেক পারিষদ নাই, দেশ কিন্তু ঠিকই চলছে। এটার জন্য অবভিয়াসলি এই সরকার ধন্যবাদ পাওয়ার যোগ্য, কারণ আমরা শুনছিলাম বহুদিন থেকে শুনতেছি যে এই দুর্গাপূজার আগে বা দুর্গাপূজার সময় এমন কিছু পরিস্থিতি করা হইব বাংলাদেশে যেটার এফেক্ট পুরো বাংলাদেশে এসব পড়বে। কিচ্ছু হলো না, আল্লাহর রহমতে আর একটা দিন বাকি আছে, এবং কিছু হবেও না। সরকার নাই, রাজা নাই, কিন্তু রাজার পারিষদরা, আমাদের দেশের সেনাবাহিনী, পুলিশ, র্যাব সুন্দরভাবে দুর্গাপূজাটা পালন করলো, যেটা একটা রেকর্ড হয়ে রইল। আমরা বিভিন্ন পত্রপত্রিকার ছবিতে দেখছি যে সেনাবাহিনী প্রত্যন্ত অঞ্চলে বলতে গেছে যে দুর্গাপূজা অবলোকন করতেছেন, কোনো রকম প্রবলেম আছে কিনা, এবং মানুষের মধ্যে বেশ উচ্চ হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা অত্যন্ত খুশি। তাহলে এই অন্তর্বর্তী সরকার একটা কিছু দেখাইতে পারছে, খালি তো আপনারা বদনামি করেন, কিন্তু শুনান তো কেউ করেন না রে ভাই। এই যে ইউনূস সাহেবের সময় দেশ থেকে টাকা পাচার হয় না, 1টি টাকাও পাচার হয়নি। আপনারা অনেকে বিভিন্নভাবে বলতেছেন অমুক উপদেষ্টা টাকা পারছে, অমুক উপদেষ্টা টাকা পারছে, অমুক এটা করছে, এগুলো মিথ্যা কথা, কেউ কোনো প্রমাণ দিতে পারেন না। এই সরকারের সময় গুম হয় নাই, এই সরকারের সময় আপনি কোনো কথা বলছেন তার জন্য আপনাকে নিয়ে গুম করে ফেলাই নাই, তাই না? এই যে ধরেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে মেহেদী হাসানের সাথে যে বক্তব্যটা, যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা একটা নিয়ে কন্ট্রোভার্সি, আর হলে এই সরকার 50 বছর থাকবে, এইগুলো নিয়ে যে সমস্ত কথাবার্তা আমাদের দেশের পত্রিকারা লিখছে, একবার চিন্তা করেন তো, এই কথাগুলো যদি ওই সময় আওয়ামী লীগের সময় কোনো পত্রিকা লিখতো, সেই পত্রিকাটার কি অবস্থা হইতো? একবার ভাবেন। হয় পত্রিকা লাইসেন্স চলে যেত, নয় তাদের লোকে কেস হতো, নয় সম্পাদক পালায় বেড়াইতো, নয় প্রতিবেদককে ধরে নিয়ে গুম করে ফেলাইতো। হইতো না? হইতো তো, হয়েছে তো, আমরা দেখছি তো। কিন্তু ইউনূস সরকার কিছু বলছে? কিচ্ছু বলে নেই। তো খামাখা গাড়ি বদনাম করেন না, যখন ভালো কোনো কাজ করে তখন অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে। কথা বলে শেষ করে দেই, বাংলাদেশে কিন্তু কয়েক লাখ কোটি টাকার জাল টাকা ঢুকছে,
এটা বোধহয় আপনারা খবর পেয়ে গেছেন। কাজে যারা টাকা পয়সা হাতাহাতি করেন, মানে ব্যবসা বাণিজ্য করেন, জাল টাকার নোট দেখে নেবেন। এই জাল টাকার নোট এমনভাবে ছাপানো হয়েছে যে আপনি ধরতেও পারবেন না। সেই সিকিউরড থ্রেড যে সুতাটা থাকে সেটাও আছে, পেপারসও সেম, সেই ছবি টবি সব কিছু সেম। ইভেন বলা হচ্ছে এটা নাকি ব্যাংকের লোক নাকি এখনো ধরতে পারতেছে না। সুতরাং যারা টাকা পয়সাটা লেনদেন করেন, যারা একটু বেশি টাকা পয়সা হাতান বা ব্যবসা করেন, তারা টাকা দেখে নেবেন। এই টাকা বাংলাদেশে ঢোকার পরে একটা যে কি ধরনের ক্যাটাগরাইজ হয়ে যাব সেটার অপেক্ষায় আমাদের থাকতে হবে। কারণ এতগুলো টাকা ঢোকার পরে এটা বিভিন্ন অপকর্মে জড়িত হবে এই টাকার যারা মালিক হবে, এবং সাধারণ মানুষ তার পকেটে 10,000 টাকা আছে, সেই লুটপাট হয়ে গেল, তার কাছে 800 টাকা চলে যায়, নকল টাকা চলে আসলো, সে পথে বসে গেল। সুতরাং সাবধান, টাকা পয়সা এখন থেকে লেনদেন করবেন সাবধানে। জামাত ইসলাম আগামী নির্বাচনকে সামনে রেখে এমন কৌশল নির্ধারণ করেছে যে কৌশলের কারণে বিএনপি অটোমেটিক্যালি রেসের বাইরে চলে যাচ্ছে। জাস্ট তাদের ঠুনকো একটা কৌশলের মাধ্যমে তারা বিএনপিকে কুপকাত করে দিচ্ছে। কি সেই কৌশল, আমি সেই বিষয়টি আপনাদের সামনে নিয়ে আসছি। তার আগে প্রতিদিনের মতো কিছু বিষয় যেগুলো খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্রের ভিতরে ঘটে গেছে, এরকম গুরুত্বপূর্ণ খবর যেটা জানানো হয় নাই, আপনারা জেনে গেছেন কিন্তু আমার বলা হয় নাই, যেহেতু আমি তো এখানে যেটা বলি একটা রেকর্ড রাখার মতো। আপনারা জানেন খাগড়াছড়িতে যে কিশোরী কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে সেখানে যে মেসাকার ঘটানো হলো, পাহাড়ি জনগোষ্ঠী তারা রাষ্ট্রের উপরে, সেনাবাহিনীর উপরে যে বর্বর হামলা চালালেন এবং সেটা নিয়ে সেখানে 144 ধারা জারি করতে হলো, সবই আপনারা জানেন। অথচ এই ঘটনা ঘটার পরে সাথে সাথে একজনকে গ্রেপ্তার করা হয়, পরে আরো 4 জনকে গ্রেপ্তার করা হয়, মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়। মজার ব্যাপার হচ্ছে সবাইকে অবাক করে দিয়ে এই যে যে ইস্যুকে কেন্দ্র করে এরকম একটা ঘটনা ঘটলো, এরকম একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হলো, ডাক্তারি রিপোর্ট বলছে সেই মেয়ে আসলে ধর্ষণের শিকারী হয় নাই, তাকে ধর্ষণ করা হয় নাই। ধর্ষণের 10টি আলামত পরীক্ষা করা হয়, 10টির ভিতরে 10টি সেখানে নেগেটিভ এসেছে, কোনো আলামত পাওয়া যায়নি। এখন হয়তো প্রশ্ন আসতে পারে যে ডাক্তার সেখানে পার্সিয়ালিটি করছেন না, এই সুযোগ নেই, কারণ 3 সদস্যের যে কমিটি গঠন করা হয়েছিল, মেডিকেল টিম গঠন করা হয়েছিল, এই মেডিকেলের টিমের নেতৃত্বে ছিলেন হচ্ছে ডাক্তার জয়া চাকমা। তার স্বাক্ষরিত বিষয়টি ছড়িয়ে পড়েছে। অবশেষে দেখুন প্রথম আলো এই রিপোর্ট ছাপতে বাধ্য হয়েছে যে মেয়েটি ধর্ষণের কোনো আলামত পাওয়া যায় নাই। আলামত পাওয়া যায় নাই, তাহলে তোরা ছাপলি কেন রিপোর্টটা? তোমাদের কি এদেশের মানুষের উপরে কোনোদিন দায়বদ্ধতা তৈরি হবে না? এই দেশের উপরে কোনোদিন দায়বদ্ধতা তৈরি হবে না? তোমরা কি সারা জীবন ভারতকেই, বাংলাদেশকে ভারতের সাথে মিলানোর চক্রান্তে লিপ্ত থাকবে? যদি তাই থাকে তাহলে তোমাদের এই দেশের খেয়ে, এই দেশের পরে, এই দেশের সাথে গাদ্দারি করার তোমাদের দরকার কি? আর ওই যে আমাদের সুশীলগুলো, বামপন্থী সুশীলগুলো, সেখানে তারা এমন ভাবে ন্যারেটিভ তৈরি করেছে। মাহফুজ আলম তো কলামই লিখে ফেলেছে যে পাহাড়ে বাঙালিরা সেটেলার, সে কলাম লিখে ফেলেছে। কারণ তার এক একটা কলামের বিনিময়ে তো হাজার হাজার ডলার পায় সে, হাজার হাজার ডলার তার পত্রিকাকে বাঁচিয়ে রাখার জন্য ওই সমস্ত জায়গা থেকে তো হাজার হাজার ডলার আসে। দেশের প্রতি তো এদের কোনো দায়বদ্ধতা নাই। এরা প্রত্যেকটা মুহূর্তে, প্রতিটা মুহূর্তে ভারতের স্বার্থের পক্ষে যায়, এরকম প্রত্যেকটা কাজে এরা ইন্ধন যোগায়। যেমন কোনো জায়গায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, হিন্দু মুসলমান যদি কোনো ব্যক্তিগতভাবে রেশারেশি হয়, সেটাকে তারা সাম্প্রদায়িক দাঙ্গা বলে চালায়। এত বড় দুশ্মনেরা, এত বড় কি বলবো, এদের আসলে বলার ভাষা নেই। বিএনপিকে কোন কৌশলে জামাত ইসলাম রেসের বাইরে ঠেলে দিচ্ছে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন জামাত ইসলাম যে কৌশলটা এখানে নিয়েছে, এটা হচ্ছে তারা কিন্তু বিএনপিকে কোনো গালমন্দ করছে না, বিএনপির বিরুদ্ধে কোনো গলাবাজি করছে না, বক্তৃতা, মিছিলে, মিটিংয়ে বিএনপির নাম তারা বারবার নিচ্ছে না। তারা শুধু একটি কাজ করছে, যে বিএনপি যে কাজগুলো করছে এই বর্তমান সময়ে, 5 আগস্টের পরবর্তী সময়ে যে কাজগুলো করছে, সেই কাজগুলো তারা মানুষের সামনে তুলে ধরছে। তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় তাদের ব্যাপক উপস্থিতি থাকার কারণে এইখানে তারা বিএনপির কৃতকর্মগুলো তারা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। সুতরাং মানুষের কাছে যখন বিএনপির এই বর্তমান সময়ের কার্যক্রমগুলো পৌঁছে যাচ্ছে, তখন তো দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে খুব বেশি বেগ পেতে হচ্ছে না তারা কি করবে আগামী নির্বাচনে। এবং এটা এত আপডেট যে প্রত্যন্ত অঞ্চলে বিএনপির কোন নেতা কি বলছে সেটা জাস্ট একটা ফটো কার্ড আকারে তার নিচে বিস্তারিত লেখা থাকছে, কোথায় এই ঘটনাটি ঘটেছে, কখন ঘটেছে, সেটি জনগণের সামনে নিয়ে আসছে, জনগণের সামনে পৌঁছে দিচ্ছে। ব্যাস এতেই ক্রমান্বয়ে বিএনপির যে মূল ভোটার তারা আস্তে আস্তে সেখান থেকে ডাইভার্ট হয়ে ভোটগুলো জামাতের দিকে চলে যাচ্ছে। এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি, খোঁজ খবর আসছে যে বিএনপি থেকে জামাতে যোগদান করছে। আমাদের যারা কিছু পরিচিত বন্ধু বান্ধব আছে বাংলাদেশে থাকা অবস্থায়, তারা প্রচন্ডভাবে বিএনপি ঘরানার ছিল এবং তারা বিএনপি ছাড়া কিছু বুঝতো না, জামাত ইসলামকে 2 চোখ দিয়ে দেখতে পারতো না। তারা এখন দেশের বাইরে গিয়ে যখন বাংলাদেশ সম্পর্কে তারা দেখছে, বুঝছে, বাইরে গিয়ে যখন তাদের উপলব্ধিটা গাঢ় হচ্ছে, তখন তারা বলছে না, এদেশে জামাত ইসলাম ছাড়া খাঁটি কোনো দল নেই। কথা হয়তো বিএনপিরও অনেক নেতাকর্মী আমাদেরকে ফোন দেয় এই ভিডিওর সুবাদে, তারা যখন দেখে ফোন দেয় যে ভাই আপনি প্রচন্ড সত্য কথা বলেছেন, এই কাজগুলোই বিএনপি করছে, কিন্তু তাদেরকে বোঝানোর কেউ নাই। আমরা যারা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বিএনপি করতাম, জিয়াউর রহমানের আদর্শ দেখে যারা আমরা এই বিএনপিতে এসেছিলাম, তারা এখন কোন ঠাসা, আমরা কোনো কিছু করতে পারছি না। সুতরাং জামাত এই কৌশল যদি অব্যাহত রাখে নির্বাচন পর্যন্ত, যে বিএনপি যেটা করছে শুধু সেইটা প্রচার করা, আর কিচ্ছু না,
বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলতে হবে না, ভোট চাইতে হবে না মানুষের কাছে গিয়ে, অটোমেটিক্যালি ভোটগুলো বিএনপির বাক্স থেকে জামাতের বাক্সে চলে আসবে। এই কৌশলেই আপাতত জামাত ইসলাম বিএনপিকে ঘায়েল করছে, রেসের বাইরে পাঠিয়ে দিচ্ছে। জামাতের এই কৌশলের কাছে বিএনপি হয়তো পরাজিত হবে এবং তারা নির্বাচনের ট্রাক থেকে, নির্বাচনের ট্রেন থেকে তারা ছিটকে পড়বে, হয়তো তারা রেসের বাইরে চলেও যেতে পারে। একটি চিঠি যেটা অ্যাড্রেস করা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেনকে, তাকে অ্যাড্রেস করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একটি চিঠি লিখেছেন। সেই চিঠিটি আবার আজ বুধবার আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সেই চিঠিটি, শাহাবুদ্দিন চুপ্পুর সাইন করা এবং তৌহিদ হোসেনের উদ্দেশ্যে। তৌহিদ হোসেন চিঠিটি পেয়েছেন কিনা এটি জানা যায়নি, বাট চিঠিটি পাওয়া গেছে। নিশ্চয়ই আপনারা অনেকে পড়েছেন চিঠিটি। তো ইন কেস কারো যদি না পড়া হয়ে থাকে, আমি চিঠিটি পড়ছি, বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে। রাষ্ট্রপতির চিঠি পররাষ্ট্র উপদেষ্টাকে সম্বোধন করে, এবং তিনি তাকে সম্বোধন করেছেন প্রিয় সহকর্মী হিসেবে। আচ্ছা, প্রিয় সহকর্মী, আসসালামু আলাইকুম। আমার দেহের উত্তাপ প্রশমনের জন্য এবং আপাতত আমার স্বস্তির জন্য আমার প্রতিক্রিয়া আপনাকে অবহিত করছি। এটা অস্পষ্ট আছে, চিঠিটি খুব হালকাভাবে টাইপ করা। আমি বিস্মিত, স্তম্ভিত। তবে কেন? কিছুদিন পূর্বের ঘটে যাওয়া ঘটনা প্রবাহের জন্য ওই দুটি কথাই যথাযথ। রাষ্ট্রপতির আসনে আসীন এবং দায়িত্ব পালনরত দেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হয়, সেই জন্য কি কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না? জি, বিশ্বব্যাপী বাংলাদেশের কূটনৈতিক অফিস থেকে আমার ছবি অপসারণের ঘটনার কথা উল্লেখ করছি। আমি রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি, সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি। স্বাধীনতার পর হতে অদ্যাবধি যা হয় নাই তাই করছি। প্রায় অর্ধশতাধিক অর্ডিন্যান্স জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা করছি। অর্ধশতাধিক অর্ডিন্যান্স। সরকার আইনগতভাবে সবল অবস্থানে আছে। 5 আগস্ট হতে 8 আগস্ট 2024 তারিখ পর্যন্ত দেশের সংকটকালে আমার কার্যক্রমও প্রণিধানযোগ্য। পরবর্তী সময়ে সরকারের উত্থাপিত সকল কার্যক্রমে আমার অবস্থান স্বতঃস্ফূর্ত এবং ইতিবাচক। তবে কেন ছবি অপসারণের ক্ষেত্রে এরূপ দৃষ্টিকটু উদ্যোগ নেওয়া হলো? জিরো পোর্ট্রেট নীতি সরকার অনুসরণ করছে, তা আমার সম্পূর্ণ সমর্থন আছে। আমি তো আবদার করি নাই যে আমার ছবিকে দায়মুক্তি দেওয়া হোক। আমার ছবি অপসারণের ক্ষেত্রে এই নীতি কৌশলে বাস্তবায়ন করলে গণমাধ্যমের খোরাক হওয়া এড়ানো যেত। এক্ষেত্রে মানসিকভাবে আমার পূর্ণ সহযোগিতা থাকত। এক রাতের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে আমার ছবিটি অপসারিত হয়ে শুধু গণমাধ্যমের উপজীব্য নয়, বরং সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশ্বব্যাপী আমার সম্মান ভুলুণ্ঠিত হলো। মুক্তিযুদ্ধে অবদান রাখা একজন সচেতন নাগরিক ও বীর মুক্তিযোদ্ধা হলো অপমানিত। আমার কোনো অনুযোগ নাই, তবে আছে বুক ভরা আর্তনাদ। আপনি সুস্থ থাকুন, দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার আপসীন ও অবিচল আস্থার ধারাবাহিকতা বজায় থাকুক এবং মহান সৃষ্টিকর্তা আপনার প্রতি সহায় হোক, এই কামনায় মোহাম্মদ শাহাবুদ্দিন, রাষ্ট্রপতি। তো এই চিঠিটি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের হাতে পৌঁছেছে কিনা আমরা জানি না, তো নিশ্চয়ই পৌঁছবে। যেহেতু সাংবাদিক সায়েরের কাছে পৌঁছে গেছে, তিনি তার ফেসবুকে দিয়েছেন, তাহলে তৌহিদ হোসেনের কাছেও নিশ্চয়ই পৌঁছে যাবে, যদি না পৌঁছে থাকে। তো তখনও যেমনি প্রশ্ন উঠেছিল এই বিষয়টি নিয়ে, আবার নতুন করে প্রশ্ন উঠলো মনে করছি। তো তখন পররাষ্ট্র মন্ত্রণালয় ভালো উত্তর দিতে পারেনি, সদুত্তর পাইনি আমরা। কিন্তু তো আমরা নিশ্চয়ই এখন একটি সদুত্তর আশা করব পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে। এই সিদ্ধান্ত কার ছিল হয়তো সেইটিও আমরা জানতে পারব। প্রায়শই দেখা গিয়েছে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে অনেক কিছু দেওয়া হয়েছে, পোস্ট করা হয়েছে বিভিন্ন সময়, পরবর্তীতে সমালোচনার মুখে সেগুলো ডিলিট করা হয়েছে। এইটিও কিন্তু জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে, যেটি কোনো অবস্থায় সমীচীন নয়। আমি আশঙ্কা করছি যে অতীতে যেই সব ক্ষেত্রে এরকম ঘটেছে, যে পোস্ট দেওয়া হয়েছে পরবর্তীতে সমালোচনার মুখে ডিলিট করতে হয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে প্রধান উপদেষ্টা অবহিত ছিলেন না। আমি বিশ্বাস করি, সে কথা বিশ্বাস করতে চাইছি। কারণ যে কোনো বিষয়ে একটি পোস্ট দেওয়া হচ্ছে, অনেক সময় দেখা গিয়েছে বিষয়টি যথেষ্ট জরুরি ছিল না, কিংবা বোঝাই যাচ্ছিল যে এই বিষয়টি নিয়ে পোস্ট দিলে বিতর্ক তৈরি হবে, তারপরে দেওয়া হয়েছে। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।